এক সময় আমরা বলতাম বিপ্লব এবং সংস্কার পরস্পর বিরোধী। লোকরা বলতে এরা সংস্কারবাদী, এমনকি একটা শব্দ ছিল সংশোধনবাদী, আর ওরা বিপ্লবী। তো এখন নুরুল কবির আমাদের মনে করিয়ে দিয়েছে শব্দের অর্থ বদলে যায়, এমনকি প্রজা শব্দের অর্থ বদলে গেছে। এখন আমরা নাগরিক করতে প্রজা বলি, আগে প্রজা মানে টেনেন্ট বোঝাতো, প্রজা শব্দের আরে করতে হচ্ছে নাগরিক। শব্দের অর্থ বদলাতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখন খুশি বিপ্লব না হলেও চলবে, সংস্কার হলেও চলবে। তো কি সংস্কার আমরা চাই? আমাদের মানুষ বলে কুসংস্কার বলে একটা কথা আছে, আপনারা জানেন যে, অথবা এইটা একটা, এই লোকটা খুব কুসংস্কার আচ্ছন্ন, আমাদের মনের সংস্কার সেইটা না, এখন আমরা বাস্তব কোন সংস্কার করছি। আর একটা বিপরীত শব্দ বলি, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। আমরা 1972 সনে মনে করতাম এ দুটো পরস্পর বিরোধী। এরা গণতন্ত্র করতে চায়, মানে আওয়ামী লীগ গণতন্ত্র করতে চায়, আর এখন যে বাসদ হয়েছে, ব্র্যাকেটে দেখলে একটু কৌতুক লাগে, তো তখন জাসদ বলে একটা দল হয়েছিল, ওটা সমাজতন্ত্র করে, নাম ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। আচ্ছা, তো গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে পরস্পর বিরোধী মনে করেছিলাম আমরা। তো যা হোক, আমি যে গণতন্ত্র এবং সমাজতন্ত্র এটা নিয়ে আমরা মানুষকে দুই দলে বিভক্ত হতে দেখেছি। এখন দেখা যাচ্ছে আসলে গণতন্ত্র বলে যে জিনিসটা বলা হচ্ছে, সেটা যদি আপনি মাঝে মাঝে 5 বছর পর পর ভোট হয়, গত 10 বছর ওরকম ভোট হয়নি, সেই জন্য আমাদের মনে সংস্কারের বাসনা জেগেছে। যদি ভোট হতো তাহলে আরামটা, তাতে আমরা সন্তুষ্ট আছি। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে নেতৃত্ব করছে এখন, আমরা সকলেই বলি সেটা হচ্ছে গণতন্ত্রের আদর্শ আবার ভূমি। সেখানে নির্বাচন হয়, বদলায়, কিন্তু তারপরে তার সারা পৃথিবীতে দাবড়ে বেড়াতে, ধ্বংস করতে, যুদ্ধ বাঁধিয়ে দিতে কোনো অসুবিধা কিন্তু হয়নি। তার মানে গণতন্ত্রই আমাদের সকল সমস্যার সমাধান, সেটা মনে করা যাচ্ছে না। ধরেন মার্কিন দেশে যে 4 বছর পর পর, 6 বছর পর পর নির্বাচন হয়, সেটা যদি গণতন্ত্র হয় এবং আমরাও যদি সেটা করি, আমাদের সব সমস্যার সমাধান হবে না। যাও, যেহেতু আমি অধ্যাপক পেশায়, আমি বক্তৃতা ছোট করতে বাধ্য। আপনাদের এই উৎপাতের জন্য আমি দুঃখিত, যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য আমার মনে কষ্ট হচ্ছে। আমি মঞ্জুর আল মতিনকেও দাঁড়িয়ে থাকতে দেখছি, এত বেশি মাইক হলে তার কথা বলা যাবে না। তো যা হোক, মার্কিন দেশের গণতন্ত্র আমাদের দেশেও এক ধরনের গণতন্ত্র 72 সন থেকে আমরা চালু করেছিলাম, এবং তার কি হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগ সরকার 3 বছরের মধ্যেই একদলীয় সরকার করেছিল, এগুলো সকলের জানা কথা। তো এখন সর্বশেষ যে দাঁড়িয়েছে, এখন আমাদের কি গণতন্ত্র হবে? যদি ভোটাধিকারের বাইরে গণতন্ত্রকে আপনি নিতে চান, নুরুল কবির যেটা মনে করিয়ে দিলেন, সংবিধানের যে একটা দ্বিতীয় ভাগ আছে, আমাদের বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেখানে সমাজতন্ত্র কথা আরো ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা তো বাহুল্য মাত্র। যদি আপনি সত্যি সত্যি গণতন্ত্র করেন, তাহলে মানুষের গণতন্ত্র বলতে তার অধিকারের কথা আসবে। অধিকার কি শুধু ভোটের অধিকার? ভোটের অধিকার বটে, ভোটের অধিকার কিসের জন্য? ভোট দিয়ে আপনি রাষ্ট্র কারা পরিচালনা করবে তাদের নির্বাচিত করবেন, কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা যায় না সারা জীবনের জন্য। তাই আমরা সময় নির্ধারণ করে দিয়েছি 5 বছর, কিন্তু তারপরেও তাদের বিশ্বাস করা যায় না বলে আমরা আরেকটা বিধান রেখেছি, আমাদের এমন কিছু অধিকার থাকবে যেগুলি তারা এই 5 বছরের মধ্যেও কখনো কেড়ে নিতে পারবে না। এটা সংবিধানে অঙ্গীকার করার 1 বছর না যেতেই আওয়ামী লীগ সরকার একটা আইন করেছিল, আপনার জন্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, যে কোনো লোককে বিচার না করে সন্দেহের বশে প্রথমবার 120 দিন 4 মাস গ্রেপ্তার করে বন্দি রাখা যাবে, বিনা বিচারে, বিনা পরোয়ানায়। আবার বাড়ানো যাবে 120, আবার বাড়ানো যাবে 120, এইভাবে প্রায় অনন্তকাল তাকে বন্দি রাখা যাবে। সেরকম আইন অনেক হয়েছে, আমি ফিরিস্তি দীর্ঘ করছি না। তাহলে একই সাথে দুটো থাকে কিভাবে? সংবিধান একদিকে বলছে আপনাকে গ্রেপ্তার করা যাবে না, আপনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, আবার ওটা বলছে আপনাকে হাজির করতে হবে না, 120 দিন মতো রাখা যাবে। তো এই যে পরস্পর বিরোধিতা আমাদের আছে, এই নির্বাচনী আইন যথেষ্ট নয়। তারপরে যেগুলিকে আমরা বলবো, একটা উদাহরণ দিয়ে আমি বলি, আমরা বলছি দেশে যদি আপনি সত্যিই গণতন্ত্র করতে চান, মানুষকে অন্তত ভোটটাতে দিতে যেতে হবে। তাহলে ভোট দেওয়ার পথে বাধাটা কি? আমরা দেখছি না, ভোটের দিনে যেন জালিয়াত ভোট না হয়, প্রত্যেক পার্টির এজেন্ট দিতে হয়। কিন্তু আপনি তো অন্য পার্টির এজেন্টকে ঢুকতেই না দেন, তাকে বের করে দেন। 2018 সালের নির্বাচনে এরকম হয়েছিল। মানুষ বুঝেন, একদলীয় নির্বাচনের মতোই, যেহেতু আর কোনো মারামারি নাই, একদলীয় শুধু ভোট দিচ্ছে, অন্যের এজেন্টকে যেতে দিচ্ছে না। তো এইটার একটা চূড়ান্ত প্রহসন 2024 পর্যন্ত আমরা দেখেছি, 14, 18, 24।
তাতে মানুষের সহ্যের সীমা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে। 1974 সালে ইথিওপিয়াতে একটা পরিবর্তন হয়েছিল। হাইলে সেলাসি 1000 বছরের রাজতন্ত্রকে সেখানকার সেনাবাহিনী উৎখাত করে এবং সেটা জনপ্রিয় হয়, সেই দেশের দুর্ভিক্ষে হয়। 1978-79 সনে ইরানের শাহকেও উৎখাত করা হয়। একইভাবে হয়তো এক ছোট দেশের কথা আমাদের মনে থাকে না, উগান্ডার ইদি আমিন এবং উৎখাত হয়। আমাদের দেশের সরকার উৎখাত এবার যেটা হয়েছে ঠিক একই জিনিস, একই পদ্ধতি। যারা চূড়ান্ত অপশাসন করে তারা জানতে পারে না কোন পথ দিয়ে তার অপশাসনের অবসান হবে। এটা মনে হয় একটা ক্ষুদ্র একটা কথা থেকে ছাত্রদেরকে রাজাকার বলে গাল দিল, মনে হয় ওইটার জন্য হলো। বহু ঘটনা তার পেছনে আছে। যে ঘটনা তার পেছনে আছে সেটা হচ্ছে মানুষ ভোট দেবার জন্য শুধু আন্দোলন করে নেয়, আরো নানা রকমের মানুষের মনের আঘাত একসাথে বিস্ফোরিত হয়েছে। কিন্তু এটা কখন বিস্ফোরিত হবে এটা কেউ জানে না। সব বিপ্লবের লক্ষণ হচ্ছে বিপ্লব কোনভাবে হবে, টেলিভিশনে ক্যামেরার সামনে হবে কিনা এটা বলা যায় না। এই জন্য এবার যেটা হয়েছে এটার লক্ষণগুলো বিপ্লব আক্রান্ত, কিন্তু আমরা বলছি এটা গণ অভ্যুত্থান, এটা বিপ্লব হয়নি। এটা বিপ্লব হবে কিনা সেটা নির্ভর করছে এই ধরনের মিটিং এর উপর। আমরা যদি চাই, আমরা কি চাই, আমরা যদি ভোটাধিকার চাইও কিন্তু আমাদের সেই ভ্যাট থাকবেই, কারণ তাতে তো আপনি ভ্যাট পদের জন্য আপনার পার্টিকে ভোট দিচ্ছেন না। আমাদের দেশে যে পরোক্ষ কর বেশি, কর তো দুই প্রকারের হয় জানেন, যে যারা যত ধনী সে তত বেশি কর দেবে, এটাকে বলে প্রগতিশীল কর বা প্রগ্রেসিভ কর। আর যে গরিব সেই বেশি দেবে, এটাকে বলে কি রিগ্রেসিভ বা এটা প্রতিক্রিয়াশীল কর। আমাদের বর্তমানে প্রতিক্রিয়াশীল কর ব্যবস্থায় চলছে। বড় লোকেরা কম ট্যাক্স দেয়, গরিবেরাই ট্যাক্স দেয়। আপনি যে একটা ম্যাচ বক্স কেনেন তাতেও আপনি ট্যাক্স দিচ্ছেন, কাজে ট্যাক্স সবাই দিচ্ছে, যদিও আপনি ট্যাক্স রিটার্ন করছেন না। মার্কিন দেশে ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যে প্রতিশ্রুতি দেয় সেটা হচ্ছে আমি ব্যবসায়ীদের উপর কর কমাবো, কর রেয়াত দেবো, এটি হচ্ছে তাদের একটা বড় দাবি। আমাদের দেশে মাঝে মাঝে ট্যাক্স হলিডের কথা আসে, বিদেশি কোম্পানিকে বিনা ট্যাক্সে আপনি 5 বছর 10 বছর ব্যবসা করতে দেবেন। এই কাহিনীগুলো আমরা জানি, কিন্তু বর্তমানে সংস্কারের আলোচনার মধ্যে সেটা নেই। এখানে বাসদ মার্কসবাদের আলোচনায় 6 রকমের তারা হেডলাইন দিয়েছেন: নির্বাচনের সংস্কার, সংবিধানের সংস্কার, নির্বাচনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার। এই 6 সীমায় তারা আমাদেরকে অব্যাহতি দিয়েছেন। এরপরে নিশ্চয়ই আরো সংস্কারের কথা আসবে। এই সংস্কারগুলো কি? একটা সংস্কার হচ্ছে যে আমরা যেন নিয়মিত ভোট দিতে পারি। তাই ভোট দিতে না পারার ক্ষেত্রে যে কাজটা কাজ করে, আপনি ভোটে দাঁড়াতেও পাচ্ছেন না, যেহেতু এতে কোটি কোটি টাকার ব্যাপার। একটা সিট বিক্রি হয়েছে গত সরকারের প্রধানমন্ত্রী, শুধু মেয়েদেরকে যে নমিনেশন দেওয়া হয় বাচ্চারা, 40 কোটি টাকা, 60 কোটি টাকা, এর মতো তথ্য প্রতিবেদন আমরা পাচ্ছি। এখন পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে, এক একটা আসনের বিক্রয় মূল্য ছিল এরকম 60, আরো বেশি হতে পারে। আমি দুটো পেয়েছি, একটা 40, একটা 60। এদের আমি চিনি যারা এগুলি কিনেছেন। তো এই যে তার মানে নির্বাচন ব্যবস্থাটা সম্পূর্ণ নস্যাৎ হয়েছে, এর উপর আমাদের নির্ভর করা যাবে না। তাহলে আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা কি করে করব যাতে আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে, আমরা ভোট দিতে পারবো। আমি কয়েকটা সাধারণ উদাহরণ দিই। আমি নুরুল কবিরকে অনুসরণ করি, যে জনসাধারণের জন্য একটা, আপনারা যে বিদেশে যান, এয়ারপোর্ট দিয়ে যান, আপনার পাসপোর্ট ছাড়া আরেকজনের পাসপোর্ট আপনি যেতে পারেন? সাদেকা হালিম পারে, সে একটা ব্রিটিশ পাসপোর্ট থাকে তার একটা প্যাকেটের ভিতরে, কিন্তু আমরা তো পারি না। আমাকে টিপ দিয়ে যেতে হয়, অথবা দেখাইতে হয়, আমাকে ইমিগ্রেশন চেক করতে হয়। তো ভোটের সময় কেন আপনি একটা কালি লাগাইয়ে দেন যেটা আবার মুছে ফেলা যায়? কোনো মানুষ যদি তার ব্যাংকের টাকা সে ছাড়া আর কাউ তুলতে না পারে, দু একটা দুর্নীতি সব জায়গাতেই হয়, কিন্তু শতকরা 99 জন লোক তো নিজের টাকা নিজে তুলতে পারে যদি ব্যাংক কোলাপস না করে। তাহলে ভোট কেন সে দিতে পারবে না? আপনার ভোট তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের চেয়ে পবিত্রতর জিনিস। অথবা বিদেশে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্ট আমরা কথা বলি না, সরকার কারো কারো পাসপোর্ট আটকে রাখে। মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট বহু বছর আটকে রাখছিল, কিন্তু সবার একটা পাসপোর্ট হওয়ার অধিকার আছে। আপনার ন্যাশনাল আইডি হয়েছে এখন, তারা আপনার সমস্ত জীবন তথ্য রেখেছে, কিন্তু আপনি ভোট দিতে পারছেন না কেন? যদি আপনি ভোট দিতে না পারেন তো আপনি নির্বাচন বন্ধ হয়ে যাবে। এই একটা সংস্কার যদি আপনি করতে পারেন, তাহলে এটা সংস্কার করতে কি কি লাগবে? এই যে আরপিও করে রাজনৈতিক দলকে সারা দেশে অফিস করতে হবে, এটা হচ্ছে মানুষকে রাজনৈতিক দল না করার জন্য বলা। যদি আমি রাজনৈতিক দল করতে চাই, আমাকে করতে না দেওয়ার এটা যুক্তি হতে পারে না। সেটা 2008 হোক আর 2006 হোক, এই সমস্ত আইন হচ্ছে সংবিধান বিরোধী। কারণ সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের মধ্যে আছে রাইট টু অ্যাসেম্বলি, মানে আমি নিজেকে অর্গানাইজ করতে পারবো, আমি সভা সমিতি করতে পারবো, অর্গানাইজ করতে পারবো, পার্টি করতে পারবো। এটা তো মৌলিক অধিকার দেওয়া আছে। এখান থেকে এমন একটা আইন করলেন, আপনি ডান হাতে দিলেন, বাম হাতে কেড়ে নিলেন, যে আইন সরাসরি সংবিধান বিরোধী,
সেই আইন তো আপনি বাতিল হবে, শুধু একটা ডিক্লারেশন করলেও হয়, কিন্তু আমাদের জুডিশিয়ারি সেটা করছে না। তাহলে কেন করছে না? যদিও আমরা বলেছি ক্ষমতাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, জনগণের হাতে কিছু মৌলিক অধিকার থাকবে যেগুলো সরকার কোনো অবস্থাতে লঙ্ঘন করতে পারবে না, এটা মেনে নিলাম। তারপরে সরকারের ভিতরে যে 3টা অঙ্গ, এটা ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে ইউরোপে, আমরা ওইটা মেনে নিয়েছি। কেন এই যে এখানে একটা দাবিটা আছে যে জুডিশিয়ারিতে আপনি নিচের থেকে মৃত্যুদণ্ড পাইলেন, তারপরে এটা সুপ্রিম কোর্ট একবারে মানে অনুমোদন করলো, তারপরে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। এতে কেন ক্ষমা করে দিতে পারে? তার ইতিহাস হচ্ছে আগের দিনে ইউরোপে রাজারা ছিলেন একই সাথে প্রশাসনের প্রধান, বিচার বিভাগেরও প্রধান, এমনকি মুঘল আমলে ভারতবর্ষেও তাই ছিল। তারা আইন প্রণয়নেরও প্রধান, বিচার বিভাগেরও প্রধান, প্রশাসনেরও প্রধান। পরবর্তীকালে ইউরোপীয়রা বিশেষ করে ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীর বিপ্লবের পর আবিষ্কার করলো যে এই 3টাকে আলাদা করে যে 3টা ইনস্টিটিউশনে ভাগ করে দেওয়া হয়, তাহলে হয়তো কিছুটা রেহাই মিলবে কাদের, যারা উদীয়মান মধ্যবিত্ত শ্রেণী তাদের। এইটাই ফ্রান্সের বড় পণ্ডিত মতেস্কু সাহেব একটা একেবারে থিওরি বানাইলেন স্পিরিট অফ দ্য লজ বইতে, যে এই 3টাকে পৃথক করা হলো আধুনিক গণতন্ত্রের একেবারে মর্মের বাণী। আমরাও করলাম, কিন্তু আমাদের এখানে পৃথক হলো। প্রধানমন্ত্রীর ইচ্ছা দেই বাংলাদেশে প্রধান বিচারপতিকে একটা ঘুষি মেরে দেশের বাইরে দেওয়া যায়, অন্য বিচারপতিরা তা নিয়ে কোনো কিছু বললেন না। যদি ওই প্রধান বিচারপতি অযোগ্য, দুর্নীতিগ্রস্ত, যেমন অপরাধ করেছেন এমন যদি প্রমাণিত হয়, তাহলে এই দায় তো অন্য বিচারকদেরও নিতে হবে। এমন একজন লোককে প্রধান বিচারপতি আপনারা মেনে নিয়েছিলেন কেন আগে? তো এই সমস্ত ক্ষেত্রে বলছি বিচার বিভাগের স্বাধীনতা বলে যে কথা বলা হচ্ছে সেটা সঠিক নয়। বিচারের কোনো স্বাধীনতা নেই, এখানে শুধু প্রশাসনের স্বাধীনতা আছে। মার্কিন দেশকে তো আমরা নানা দিক থেকে অনুসরণ করি, কিন্তু মার্কিন দেশের সংবিধানে মাত্র 7টি ধারা। তার 1 নম্বর ধারা হচ্ছে সেখানে আইনসভা থাকবে, 2 হচ্ছে সেখানে প্রেসিডেন্ট সাহেব থাকবেন, তিনি হলেন সেনাবাহিনীর প্রধান, কমান্ডার ইন চিফ। তারপরে থাকবে সেখানে বিচার বিভাগ থাকবে। তাদের ক্ষমতার বন্টন কিভাবে করা হয়েছে খুব মজার ব্যাপার। মার্কিন দেশের বিচারপতিদেরও একটা পর্যায়ে নির্বাচন মুখোমুখি হতে হয়, যেমন কংগ্রেসে তাদের অনুমোদন লাভ করতে হয়। আমাদের এখানে প্রধানমন্ত্রী যাকে বলে দিচ্ছেন তিনি বিচারপতি হয়ে যাচ্ছেন। মানে যদি আমি অতি লম্বা গল্পকে শর্ট করি, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য করতে হবে, এইসব দাবি এখানে তুলেছে। এইগুলি আমি বলি বাহ্য। এগুলি নিয়ে মানুষের আসল জিনিস থেকে আবার দৃষ্টিকে সরিয়ে ফেলা। একজনের শেখ মুজিবের যখন ডিক্টেটরশিপ চালু হয়েছিল, তিনি প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি প্রথমে প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, আবার প্রেসিডেন্ট হয়েছেন এই 3.5 বছরের মধ্যে। তাতে অবস্থার কি পরিবর্তন হয়েছে? প্রধানমন্ত্রী শেখ মুজিবের আমলের শাসন কি প্রেসিডেন্ট শেখ মুজিবের শাসন চেয়ে ভালো ছিল? মোরলেস একই ছিল, 19-20 হবে। কাজে পরবর্তীকালে আমরা 90-এর যেটাকে নাগরিক গণ অভ্যুত্থান, এটা তো আপনার প্রজা অভ্যুত্থান বলেন নাই, গণ অভ্যুত্থান বলেছিলেন। সেই অভ্যুত্থানের ফলে কি হলো? আবার আমরা প্রধানমন্ত্রীর পথে আসলাম। তো দেখি যেখানে প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা কেন্দ্রীভূত। এইগুলি পরিবর্তন। অনেকে বলে বাংলাদেশকে 7টা প্রদেশে বিভক্ত করতে হবে, অনেকে বলে যে দেখি দ্বিকক্ষবিষ্ট করতে হবে। এগুলি সবই আপনি প্রয়োজন হলে করতে পারবেন, কিন্তু আসল কথা হচ্ছে যে কোনো জায়গাতে আপনি যখন একটা ভোটই দিতে পারছেন না, এমনকি স্থানীয় সরকারও ভোট দিতে পারছেন না, সব উপর থেকে নমিনেশন দিয়ে হচ্ছে, সেই অবস্থায় গণতন্ত্র কাজ করতে পারে না। তাহলে রোগটা যদি আপনি বুঝতে পারেন, এটা কমাবার পদ্ধতিগুলি কি আপনি বলতে পারবেন। আসলে আমরা রোগ নির্ণয় করতে না পারলে আমরা রোগের ওষুধ দিব কিভাবে? এখানে সম্মান সহকারে বলছি, বাসদ মার্কসবাদী যে লম্বা তালিকা দিয়েছে, তালিকা যখন এত লম্বা হয় কোনো কাজ হয় না। আপনাকে ফোকাস করতে হবে, কোনটা প্রধান সমস্যা সেটা চিহ্নিত করতে হবে। প্রধান সমস্যা সংবিধানও নয়, প্রধান সমস্যা নির্বাচন কমিশনও নয়। নির্বাচন কমিশন 100 বার নির্বাচন করলেও আপনি সঠিক নির্বাচন পাবেন না। যদি নুরুল কবির শেষের দিকে যেটা বল, যদি জনগণের সংগঠিত চাপ না থাকতো আমরা এই মিটিং করতে পারতাম? এই যেটাকে অভ্যুত্থান বলছেন, এটা যদি না হতো এইটুকু বলতেন না। আর কিছু না হোক, আমরা আলোচনা করার সান্ত্বনাটা পাচ্ছি এখন, কিন্তু এটা কোনো কাজে আসবে কিনা এটা নির্ভর করে আমরা আসলে দাবিগুলো সঠিকভাবে তুলতে পারছি কিনা। আমরা বলি নির্বাচন ব্যবস্থার সংস্কার মানে হচ্ছে প্রত্যেক মানুষ তার ব্যাংকের থেকে যেভাবে টাকা তুলতে পারে অথবা পাসপোর্ট নিয়ে যেভাবে বিদেশ দিতে পারে, যে চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতর দিয়ে, সেইভাবে প্রত্যেকে ভোট না দেওয়া পর্যন্ত ইলেকশন হবে না। মার্কিন দেশ সম্পর্কে আপনারা জেনেছেন যে সেখানে দেশের লোকও ব্যালটে ভোট দিতে পারে। আমেরিকানদের সবকিছু খারাপ এটা বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু পুরোপুরি আপনারা এই ভয় করলে চলবেন যে আপনাকে মার্কিন দালাল বলবে। ভালো জিনিস চিনতে কেউ আনতে হয়। এখন আমাদের বন্ধু খুব সুন্দর করে, মানুষ নুরুল কবিরের কাছে 2 প্রকার, কতগুলি চীনা আর কতগুলি ভারতীয়। মানে আমাদের 2 ধরনের প্রতিবেশী আছে, কতগুলি চীনা আর কতগুলি ভারতীয়। ভারতীয়গুলিকে আমরা চিনি না, ওরা কেউ কাজ করে।
তারা আমাদের মধ্যে কাজ করছে, মানে তাদের নাম, আমি ভারতীয় মানে হিন্দু বলছি না, মুসলমানও ভারতীয় আছে, হিন্দুও ভারতীয় আছে, খ্রিস্টানও ভারতীয় আছে। তো এইখান থেকে আমাদের রক্ষা পেতে হবে। ভারতের মতো প্রতিবেশী যার থাকে তার মানে আর বন্ধুর দরকার হবে না, মানে এত ভালো বন্ধু আর মধ্যে হবে না। এই জন্য অনুসরণ না করে আমরা নিজেদের মতো করে আমাদের পায়ে ভাবতে হবে। তাহলে এই নির্বাচনটা আমরা করতে পারছি না কেন? আপনি নির্বাচন, পাসপোর্টে জালিয়াতি হয়, ব্যাংকে টাকা জালিয়াতি হয়, জানি বিদেশে টাকা পাচার হয়ে যায়, এটা ঠিক আছে। আমরা $200 পাঠাতে পারি না আত্মীয় স্বজনকে, কারণ নানা রকম চেকের মধ্যে তো ফাইল খুলতে হয় স্টুডেন্ট করার জন্য, কিন্তু এত কোটি কোটি টাকা করার নেয় কিভাবে? নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। আতিউর রহমান সাহেব বলছিলেন না, $10 দিয়ে কৃষকেরা অ্যাকাউন্ট খুলবে কৃষি ব্যাংকে সারা দেশে। তো এই যে নানা রকমের প্রতারণা, মানুষ গরিব থেকে ধনী হলে যে সৎ এবং কথা নেই, আতিউর রহমান সাহেব তার উদাহরণ। আতিউর রহমান সাহেব লোকের চাঁদা দিয়ে ক্যাডেট কলেজে পড়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আমাদের সাথে ভূমি সংস্কার নিয়ে ডক্টর আবু মাহমুদের সাথে কনফারেন্স করেছেন, সেমিনার করেছেন। সেই লোক যে এই বস্তু হয়েছে, বঙ্গবন্ধু করে একা 180টা বই লিখেছেন এবং সেটা কল লিখে শুধু ক্ষান্ত হননি, 3 বছরে 21টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে তিনি উপহার দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিরস্থায়ী অধ্যাপক হওয়ার পর। আমি চিরস্থায়ী অধ্যাপক একটা পদ আছে বিশ্ববিদ্যালয়ে, না সত্যি কি একটা নামটা ভুলে গেছি আমি, এমেরিটাস চিরস্থায়ী অধ্যাপক। তো এই হচ্ছে, অর্থাৎ তারা সারা, আমরা বলি কি আজীবন, আমরা বলি আজীবন সংবর্ধনা দেয় না, আজীবন কৃতিত্বের জন্য সম্মাননা। তো যাকে আমার মনে হয় আমি একটা কথাতে সীমিত থাকলাম, কিন্তু নির্বাচন কমিশনকে যদি আপনি পুনর্গঠন না করেন, এটুকুও করতে পারবো না, কিন্তু পুনর্গঠন করে লাভ হবে কি? যদি প্রধানমন্ত্রী মনের কাছে ক্ষমতা থাকে, অনেকে মনে করছে কি একটা পার্মানেন্ট অন্তর্বর্তীকালীন সরকার করব, পার্মানেন্ট তত্ত্বাবধায়ক সরকার দাবি অনেকে তুলছেন। এনারা বাসদের ভাষা দেখেন 3টা দেখলাম, তদারকি সরকার এটাও লিখলাম। মানে বামপন্থীদের ভাষার ঠিক নাই, একবার তদারকি বলে, একবার অন্তর্বর্তী বলে, একবার তত্ত্বাবধায়ক বলে। এটা তো খসড়া, কোনো একটা ঠিক করেন, কিন্তু এইটা হবে না যদি যে সরকারই নির্বাচিত হোক না কেন সেটার উপরে যদি আপনারা যেটাকে বলেন চেক এন্ড ব্যালেন্স রাখেন, তাহলে এটা হতে পারে। উদাহরণস্বরূপ বলি, বিচারপতিরা যদি এত ক্ষমতার অধিকারী হয়, এই যে জ্যোতির্ময়ের কথা শুনে আমার চোখে জল আসলো, এত নিপীড়িত যে হচ্ছে বেচারারা, এটা আমি জানতাম না। আমি একসময় উকিল ছিলাম, ওকালতি আর যাই নাই। এই যে প্রধান বিচারপতির স্বৈরাচার চলছে, তাহলে এটা ঠিক করতে হলে প্রধান বিচারপতিকে জবাবদিহি করতে হবে। সেটা করার উপযুক্ত ফোরাম হচ্ছে পার্লামেন্ট, কিন্তু আমাদের তো পার্লামেন্ট নেই। আবার পার্লামেন্ট যদি এমন কোন আইন প্রণয়ন করে যেটা সংবিধানে প্রণীত মূলনীতি বা মৌলিক অধিকারের বিরুদ্ধে যায়, এটাকে অসাংবিধানিক ঘোষণা করার কথা। পৃথিবীর নানা দেশের পিসগুলি, যে পার্শ্বের ভারতের দেশের যে তিনি একবারে সীমাহীন প্রশংসা করলেন জ্যোতির্ময়, ভারতীয় বিচার বিভাগের যারা কলেজ করেছে, তাদের দেশেও বলা হয়েছে বেসিক স্ট্রাকচার যেটা বলে, তারা সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকুক, সেইটা লঙ্ঘন যদি পার্লামেন্টের কোনো আইন করে, সেই আইনকে অবৈধ ঘোষণা করা যায়। এটা পরস্পরের আমরা বলবো নির্ভরশীল। আর প্রশাসন, আমি এখানে বলি, প্রশাসন বলতে কি বোঝায় আপনি? প্রেসিডেন্ট শেখ মুজিব যখন বাকশাল করলেন, আসলে রাজত্বটা করলো কে? বাকশালে জিয়াউর রহমানকেও তার মেম্বার করা হলো, দেশের কোন সামরিক বাহিনীর প্রধান মেম্বার হলো, পুলিশ বাহিনীর প্রধান মেম্বার হলো, বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমদ শরীফ এবং কয়েকজন ছাড়া সব শিক্ষক, সিরাজুল ইসলাম চৌধুরীকে পর্যন্ত মেম্বার করা হলো। আমাদের সর্বজন শ্রদ্ধেয়, মানে সিরাজুল ইসলাম চৌধুরীকে বাকশাল অধ্যাপক উপাধি দেওয়া যায়, যেটা আমরা বাকশাল করেছি সবাই। এটা কেন হলো? এর মানে হলো এই প্রশাসনটা সমস্ত ক্ষমতা গ্রহণ করলো। এটি হচ্ছে ব্যুরোক্রেসি। বাকশাল ওয়াজ নট এ পলিটিক্যাল পার্টি, ইট ওয়াজ এ ব্যুরোক্রেসি, ইউসার্পিং পাওয়ার। এটা গেলে জানা কথা। এখনো আমরা সেই রকম অবস্থায় আছি। যদি একটা সত্যিকারের রাজনৈতিক দল আমাদের থাকতো, আবারও মার্কিনদের কথাই বলি, মার্কিনদের রাজনৈতিক দলে পার্টিতে নমিনেশন নিতে হলেও ভোটাভুটি করতে হয়, প্রাইমারি আছে, তারপরে সে কে প্রেসিডেন্ট প্রার্থী হবে তা নিয়ে অনেক রেস হয়, একজনে নেমে যায়, আরেকজন থেমে যায়, এবং চূড়ান্ত নির্বাচিত হয়েও জনগণের রায় পাবে না এই আশঙ্কায় বুড়ো বাইডেনকে নেমে যেতে হয়। এখন একটা রব উঠেছে, মার্কিন দেশে এই যাবৎ 250 বছরে কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। কমলাকে কেমনে প্রেসিডেন্ট করা যায়? বাইডেন যদি এখন পদত্যাগ করেন, কমলা কয়েকদিনের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন, তাহলে প্রথম নারী প্রেসিডেন্টের মর্যাদা পাবেন। মাঝে মাঝে সার্কাসেও কিছু কিছু মজা লাগে, কিছুটা তুরুপের তাসের মধ্যে জোকার থাকে না, এগুলো কয়েকটা জোকারও আছে। আসল জিনিস হলো, আমরা যদি আমাদের প্রশাসনকে জনগণের নিয়ন্ত্রণে আনতে চাই, তাহলে প্রশাসনকেও একটা জবাবদিহিতার মুখোমুখি আসতে হবে, মানে নির্বাচিত হয়ে আসতে হবে। প্রশাসন কিভাবে নির্বাচিত হবে? ডিসি সাহেব কি নির্বাচিত হবেন? সচিব কি নির্বাচিত হবেন? তাকে তো কারো কাছে অপেক্ষা করতে হবে। কিন্তু এখন প্রধানমন্ত্রী ছাড়া কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়।
তাহলে তাকে যদি আমরা এমন একটা পার্লামেন্ট করতাম যে পার্লামেন্ট সত্যি মানুষ ভোট দিয়ে করতো, সেটা হলে পলিটিক্যাল পার্টিগুলি যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো এবং সেখান থেকে আসতো, আমি সংখ্যানুপাতের কথা বলছি না, বর্তমান অবস্থাতেও তারপরেও জবাবদিহিতা আসতো। কিন্তু সবচেয়ে বড় জবাবদিহিতার কথা বলি, মেয়াদ 4 বছর নয়, 5 বছর নয়, মেয়াদ 20 বছর। 20 বছর মেয়াদ কি? আজ যে শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হবে, 16-17 বছর পরে সেই শিশু গ্রাজুয়েট হবে, সে বিসিএস পরীক্ষা দেবে, তার 2 বছর আগে আর্মিতে যাবে, তারপরে সে জুডিশিয়ারিতে যাবে এবং সে উকিল হবে, ব্যারিস্টার হয়ে আসবে আমাদের জ্যোতির্ময়ের মতো। তো তারা এসে দেশে জ্যোতি ছড়াবে। সেই শিশুকে আপনি কিভাবে শিক্ষিত করছেন? শিক্ষা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সব কথার মধ্যে একটা বেছে নিচ্ছি আমি, শুধু শিক্ষা, শুধু সময়ের কথা বিবেচনা করে। যদি শিক্ষাকে আপনি গণতান্ত্রিক করতে চান, তাহলে শিক্ষা জিনিসটা যদি পণ্য না হয়, আমি মোশাহিদা সুলতানের কথার পুনরাবৃত্তি করবো, যদি পণ্য না হয় তাহলে এটা বেচা বিক্রি হবে কিভাবে? শিক্ষা যদি একটা জাতীয়, এটা যদি জাতীয় সম্পদ হয়, তাহলে এটা বাজারে প্রতিযোগিতার বিষয় হতে পারে না। প্রত্যেক মানুষের মানুষ হওয়ার অধিকার আছে। কত বছর পর্যন্ত? আমাদের দেশে এটা পরিষ্কার নাই। ব্রিটিশ আমল থেকে আমরা প্রাথমিক শিক্ষাকে 5 বছর বলেছি। পৃথিবীর যে কোনো সভ্য দেশে প্রাথমিক শিক্ষা 6 বছর। এটা একটা তথ্য মাত্র নয়, এটা একটা ভাববার বিষয়। কেন 5 আর 6? এর মধ্যে একটা গভীর বর্ণবাদ আছে যে পুরনো উপনিবেশ এবং পরাধীন দেশের লোকদের 5 বছর পড়লে হবে প্রাথমিক শিক্ষা, এবং এইটার উপর ভিত্তি করে তখন লোককে সার্টিফিকেট দেওয়া যাওয়া হতো আপনি প্রাথমিক শিক্ষা শেষ করেছেন। তারপরে অন্য দেশে আর পরের 6 বছর হচ্ছে মাধ্যমিক শিক্ষা। আমাদের দেশে উচ্চ মাধ্যমিক বলে এক বস্তু করা হয়েছে, পৃথিবীর কোথাও উচ্চ মাধ্যমিক নেই। 6 বছর প্রাথমিক, 6 বছর মাধ্যমিক, এই 12 বছরের শিক্ষা, এটা যদি একজন মানুষের মানুষ হওয়ার জন্য অপরিহার্য হয়, তাহলে সেটা কেন আমরা বিনা পয়সায় দেব না? কেন উত্তর এই নিম্ন বিদ্যালয়গুলির খরচ বছরের পর বছর বাড়তে থাকবে? কেন কেউ ইংরেজি মিডিয়ামে যাবে, কেউ বাংলা মিডিয়ামে যাবে? আমি জানি সাথে কেউ চিৎকার করে বলবে মাদ্রাসা শিক্ষার কি হবে? মাদ্রাসা শিক্ষা আছে অনেক আগে থেকে, সেটার সংস্কার দরকার। সেটা ছাড়া আপনার ইংরেজি মিডিয়াম স্কুলে, বাংলায় আমরা এগুলিকে ইংলিশ স্কুল বলি, সেখানে আবার দেশীয় শিক্ষা ইংলিশ ভার্সন আপনি কোন যুক্তিতে করেছেন? হাসিনার আমলে এটা বেড়েছে, কিন্তু আগের আমলে কি এগুলি চালু হয়নি? আপনি এসব বিষয়ে প্রশ্ন না করলে যদি শিক্ষা তো গণতান্ত্রিক হবে না। শিক্ষা যদি অবাধ ও অবৈতনিক এবং সর্বজনের জন্য লভ্য না হয়, অন্তত মাধ্যমিক শিক্ষা পর্যন্ত, তাহলে তার ভিত্তিটা হবে না। তারপরে তার প্রবৃত্তি অনুসারে, প্রস্তুতি অনুসারে, তথাকথিত মেধা অনুসারে সে যেদিকে যেতে চায় সেদিকে পড়বে। সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী ইচ্ছা হবে। এই জন্য শিক্ষাকে গণতান্ত্রিক করা শুধু আজকের জন্য নয়, আগামী দিনের যে আমলাতন্ত্র তাকে গণতান্ত্রিক করার একটা প্রথম শর্ত। গণতান্ত্রিক মানে হচ্ছে কি, দেশের সকল মানুষের ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পাবে এবং জাতীয় খরচে পাবে। আমি রাষ্ট্র কথা বলছি না, জাতীয় খরচে পাবে। কারণ যে শিশু আগামীকাল সেনাবাহিনীতে যাবে, যে শিশু 14 বছর পরে সেনাবাহিনীতে যাবে, 16 বছর পরে বিসিএস পরীক্ষা দেবে, তার শিক্ষার দায় কেন রাষ্ট্র নেবে না? তাইলে রাষ্ট্র যদি তার দায় নেয়, তাহলে তার কাছ থেকে আমরা মেধার দিক থেকে গুণগতা পাবো। সকলের কাছ থেকে তার সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র পাবে। এটা অনেকে বলে এটা তো মার্ক্সবাদী প্রিন্সিপাল, কিন্তু মার্ক্সবাদী প্রিন্সিপাল হলে এটা যারা ইসলামপন্থী তারা অস্বীকার করতে পারে না। প্রত্যেক মানুষ তার সেরাটা রাষ্ট্রকে, জাতিকে দেবে, কিন্তু তার যা প্রয়োজন সেটা যদি রাষ্ট্র না দেয়, তাহলে তার সেরাটা দেবে কিভাবে? তাহলে সকলের কাছ থেকে তার সামর্থ্য অনুযায়ী এবং সকলকে তার প্রয়োজন অনুযায়ী, এই যে মার্ক্সবাদী প্রিন্সিপাল, এইটাই হচ্ছে গণতন্ত্রের প্রিন্সিপাল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি শুরুতেই শুরু করেছিলাম মেয়েবেলা, অনেকে বলছে এটা সমাজতন্ত্র। গণতন্ত্র যদি পূর্ণতা পেতে হয়, তাহলে প্রত্যেকে যে লেখাপড়া করতে চায় সেটা তো তাকে দিতে হবে, এটা তার প্রয়োজন। একটা মানব শিশু যতক্ষণ পর্যন্ত না সাবালক হয়, মানে বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার বিয়ে করার বয়স, ক্রিমিনাল লায়াবিলিটির বয়স, তার ভোট দেওয়ার বয়স, প্রত্যেক দেশে একটা স্ট্যান্ডার্ড হয়েছে 18 বছর। এখন বলছি 18 বছর কমিয়ে আপনি 15 করেন, আমার আপত্তি নাই। আমি 18 বছর যদি আমি ধরে নেই, তাহলে এই পর্যন্ত এই শিশু রাষ্ট্রের দায়িত্বে থাকবে। তার লেখাপড়ার দায়িত্ব, তার খাওয়ার দায়িত্ব, তার বাসার দায়িত্ব আমরা একটা পরিবারের মধ্যে বন্টন করে দিয়েছি। কাজে পরিবারের মধ্যে যদি সেই আয়ের নিশ্চয়তা থাকে, তাহলে এই শিশু পড়াশোনা করতে পারবে। কিন্তু আর স্কুলে গিয়ে তার বেতন দিতে হবে কেন? তার পোশাকের টাকা দিতে হবে কেন? এখন পৃথিবীর অন্য দেশ থেকে উদাহরণ দেন। শেষ কথায় আসি, আমরা শুধু তাই করি নাই, আমরা তাকে বঞ্চিতই করি নাই, আমরা শিক্ষার মধ্যে ক্রমাগত বৈষম্য বাড়িয়ে চলেছি। অনেকগুলো, প্রায় 7টা শিক্ষা কমিশন হয়েছে বাংলাদেশ হওয়ার পরে। অনেকগুলো রিপোর্ট লোক আপনারা পড়েনও নাই। সবগুলো ঘুরে ফিরে একই চর্বিতে চর্বণ করেছে।
আমরা অনেক সময় লাভ দিয়ে বলি কুদরতে কুদা শিক্ষা কমিশন খুব ভালো ছিল, কর্মমুখী শিক্ষা চাই। কর্মমুখী শিক্ষার জন্য বাসদ মারফত লাগবে কেন? আমার এটা তো ওয়ার্ল্ড ব্যাংকই বলতেছে। মানে হচ্ছে কর্মমুখী শিক্ষা কি? কখন থেকে আমি শিক্ষায় যাব? শিক্ষাটা হবে মানবমুখী, মানুষ হওয়ার শিক্ষা। তারপরে কর্মে যাবেন, যার যার প্রবৃত্তি অনুযায়ী যাবে। সমাজের চাহিদা এবং আমার চাওয়া, আমার দক্ষতা দুটো যে জায়গায় মিলিত হবে, সেই জায়গাতেই আমার এত লোক লাগবে। যদি মনে করেন যে আমার বেশি ডাক্তার হয়ে গেছে, বাকি ডাক্তার আপনি রপ্তানি করবেন। কথায় কথায় বললাম, আমাদের দেশে বলে কি উকিল খুব বেশি হয়েছে। কয়টা উকিল আছে দেশে? লাখখানেক উকিল আছে হয়তো, অত 2 লাখ হবে বেশি বাড়িয়ে বললে। আমার কোনো সংখ্যা তত্ত্ব জানা নাই, এটা খুব বেশি নয়, আরো বেশি লোক দরকার আমাদের। আমাদের কত ডাক্তার আছে, কত নার্স আছে, যত চাহিদা সমাজের প্রয়োজন তার চেয়ে বেশি নাই। আমাদের আরো পড়াশোনার সুযোগ আছে। যদি একটা কথাই বলি, যদি আপনি গণতন্ত্রকে শিক্ষা পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন দুটো জিনিস হবে আপনার। এই যে আজকে আন্দোলনের নেতৃত্বে এখনো আমাদের অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশে ছাত্ররা এখনো ভ্যানগার্ডের ভূমিকা পালন করছে। এটা আমরা দেখতে পেলাম। এখন ছাত্ররা যখন জনতার সাথে মিশেছে, তখন দেখা গেল একটা ডিক্টেটরশিপের পরিবর্তন হয়েছে। এমন এই ডিক্টেটরশিপের পরিবর্তনের জন্য আলতাফ পারভেজ এসে হাজির। বুঝতে পারছি, আলতাফ পারভেজের কাছে ছেড়ে দিতে হবে আবার। তা আমার কথা ফুরলো মোটামুটি এই যে দেশে অনেকগুলো সংস্কারের এখন সূত্রপাত হয়েছে। প্রথম সংস্কার যদি আপনি সংবিধান দিয়ে শুরু করেন, এই সংবিধানে যদি একটা জিনিস গ্যারান্টি করেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে তার ভোট দিয়ে তার নিজের প্রতিনিধি বা সরকার গঠনের অধিকার। এটা হচ্ছে সুপ্রিম ল, যার নাম সংবিধান। আমাদের এখানে অনেক দার্শনিক আছে, তারা খামোকা এগুলো নিয়ে তর্ক করে, বলে না না এটাকে গঠনতন্ত্র বলতে হবে। এর পরের অংশ হচ্ছে সরকারের যে 3টি অঙ্গ, আমরা বলি রাষ্ট্রের 3টি অঙ্গ। একটা হচ্ছে সরকার বা এক্সিকিউটিভ, আরেকটা হচ্ছে পার্লামেন্ট যেটা সরকার গঠনের ভিত্তি, আরেকটা হলো বিচার ব্যবস্থা। এই 3টার মধ্যে সম্পর্ক এমন যে একটা আরেকজনকে চেক দেবে। এটা হলো অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাস, এটাকে গঠনতন্ত্র বলে। কিন্তু আমাদের এমন একটা সংবিধান লেখা হয়েছে যেখানে অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেলের উপর 3.5 পৃষ্ঠা লেখা হয়েছে, নির্বাচন কমিশন লেখা হয়েছে, আর্ম ফোর্স লেখা হয়েছে। এটা সংবিধান লেখার যদি আর্ট হিসেবে ধরেন, এটা অত্যন্ত কুৎসিত ধরনের আর্ট। সংবিধানে এত কথা থাকতে হয় না, এগুলি আইন দ্বারা পরিচালিত হবে। একমাত্র এক কথা শেষ হয়ে যায়। সংবিধান হবে ছোট এবং স্পষ্ট। সংবিধান যদি জনগণ না জানে, আপনারা জানেন একটা বিখ্যাত কথা আছে আইনে, যে ইগনোরেন্স অফ ল ইজ নো ডিফেন্স। আমি আইনটা জানি না, তাহলে আমার তো কবলি লয়ার ধরতে হবে। সংবিধান হবে এমন দলিল যেটা যে কোনো নাগরিক বুঝতে পারবে। সেটাও গণতন্ত্রের আরেকটা অপরিহার্য অঙ্গ। সেই জন্য বলছি এখন সংস্কারের নানা দিক আছে। আপনি যদি একটা জায়গায় সঠিক সংস্কার করতে পারেন, যে মানুষ তার ভোট দিতে পারবে, শুধু আমি এটা বলে শেষ করব, রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন, আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। যে সমস্ত লোককে আপনি নমিনেশন দেবেন, সেখানে যদি ব্যবসা বন্ধ না করতে পারেন, আমি বলছি নির্বাচন জিনিসটা যদি আমাদের জাতীয় সরকার গঠনের অপরিহার্য অংশ হয়, তো নির্বাচন জিনিসটা ব্যবসা হবে কেন? নির্বাচন সময় কেন আপনার এখানে টিপ দিতে হবে? আমেরিকানরা যদি তাদের দেশের ভিতরে লোকরাই ভোট দিতে পারে, আমাদের বাসদের এই দলের মধ্যে কেন থাকবে প্রবাসীদেরকে ব্যালটে ভোট দেওয়ার অধিকার দিতে হবে? শুধু প্রবাসীদের কেন, আমাকেও ব্যালটে ভোট দেওয়ার ভোট দিতে হবে। আমি ভোট কেন্দ্রে গিয়ে মারামারি করতে চাই না। আমার ভোট আমি ব্যালটের মাধ্যমে দেব, এবং আমার ভোট হয়েছে কিনা সেটা ওখানে রেজিস্টার দাগ উঠবে, আমি ভোট দিয়েছি কিনা, এটা রেকর্ড হয়েছে কিনা, আমার কাছে ইনফরমেশন আসবে। টেকনোলজির জন্য এটা সম্ভব। অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা যে নাই, কেন নাই, সেটা হচ্ছে এই স্বৈরতন্ত্র অব্যাহত রাখার জন্য চতুর্দিকে শক্তিগুলি সক্রিয়। এবং সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই জায়গা টাইপের শক্তিগুলি, ওয়ার্ল্ড ব্যাংকের শক্তি। তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। আপনারা আপনাদের কোনো লজ্জা করে না? কেউ কি দাবি করেছেন বাংলাদেশে কিন্ডারগার্টেন ইংরেজি মিডিয়ামে বন্ধ করতে হবে? এই দাবি বাসদ করতে পারবে? তাহলে আমি বাসদের সাথে আছি। ইংলিশ মিডিয়াম আমাদের দেশে কোন যুক্তিতে থাকবে? একমাত্র এক্সেপশন ছাড়া, যারা প্রতিবন্ধী তারা ছাড়া। অন্যদের জন্য ইংরেজি মিডিয়াম দরকার কি? আপনি ইংরেজি শিখবেন। ভিয়েতনামের মধ্যে দেশে হাই স্কুলে ইংরেজি পড়ায় না, জাপানে পড়ায় না, কিন্তু জাপানিরা ভিয়েতনামেরকে ব্যবসা খারাপ করছে আমাদের চাইতে না। এইটা একটা ব্যাধির মধ্যে পড়ে। ইংরেজি শেখেন, ইংরেজি ভাষা শেখেন। প্রত্যেক দ্বাদশ শ্রেণী পড়া ছাত্রকে 2টি বিদেশি ভাষা শিখতে হবে, আপনি আইন করে দেন। কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, বক্তৃতার ভাষা কেন বিদেশি ভাষা হবে? আমি তো ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আজকে প্রায় 40 বছর। এটা মহা একটা রণ সংগ্রাম। বোঝাতে গেলে আমার প্রাণ যায়, ছাত্ররা বুঝতে পারে না। 20 বছর ইংরেজি পড়ে আমরা কোনো প্রয়োজন ইংরেজি শিখিনি। প্রয়োজন ইংরেজি শিখতে হবে, কিন্তু
আমার বাংলা ভাষাকে হত্যা করে কেন ইংরেজি শিখবে? আপনি এই সামান্য গণতন্ত্র যদি না করেন, শিক্ষার ক্ষেত্রে যদি আপনি গণতন্ত্র না করতে পারেন, তো দেশে গণতন্ত্র আনবেন কোথায় করে? অসম্ভব। এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের উচ্চ আদালতে জ্যোতির্ময়ের সুযোগ নিয়ে আমি বলি, কেন এখনো বিচারপতিদেরকে আপনার মাই লর্ড বলেন? এবং তারা বললে কেন খুশি হয়? একটা প্রজাতন্ত্রে কেটে বলা যায়? এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। বিচারপতিদের মাই লর্ড বলা সম্পূর্ণ প্রজাতন্ত্র দ্রোহিতা। এটা হতে পারে না। আশ্চর্য। তাহলে মার্কিন দেশের বিচারপতিদের কি বলে? মিস্টার চিফ জাস্টিস, মিস্টার জাস্টিস। আপনি বলেন বিচারপতি সাহেব, বিচারক সাহেব। কিন্তু তা না বলে আপনি বলছেন আমরা ওকালতি করছি মামলা জেতার জন্য। আপনি তো বেঞ্চের কথা বললেন, আপনি এটা বন্ধ করেন। আমি মনে করি বিচারক নিয়োগের যে যোগ্যতা আছে আমাদের সংবিধানের যে ধারায় ক খ গ, গতে বলা হচ্ছে অন্য যে কোনো যোগ্যতা প্রয়োজন বলে রাষ্ট্র ঘোষণা করবে। সেটা কি? তাকে অন্তত দেশের যেটা রাষ্ট্রভাষা সেটা জানতে হবে। আমাদের বন্ধু রুবায়েত ফরদৌস বলে রাষ্ট্রভাষা বাংলাদেশে 45টা করতে হবে। আমি 45টা 90টা করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাও তো একটা রাষ্ট্রভাষা হবে। তো বাংলা ভাষায় আপনি রায় লিখতে না পারলে আপনি বিচারপতি হচ্ছেন কেন? আপনি পদত্যাগ করেন। কারণ যে বিচারপতি বলেন আমি বাংলায় লিখতে পারি না, তার মানে তিনি বলছেন আমি রাষ্ট্রভাষায় অভিজ্ঞ নই, তাহলে তো তার বিচারকের আসনে বসার যোগ্যতা থাকে না। এই যে আপনারা মাঝে মাঝে বলতে এত বিচারপতির তালিকা দিয়ে চমুককে সরাইতে হবে, এইটা আমি তো একটা তালিকা দেওয়া উচিত, যারা বাংলায় রায় লিখতে পারে না তাদের সরাতে হবে। ধন্যবাদ।